যে ব্রিটিশরা একসময় সারা বিশ্ব শাসন করেছে, আজ তাদের নিজেদেরই লাখ লাখ নাগরিক নিজ দেশে ঘর ছাড়া। মনে হয় আমি কোনো মানুষ নই, আমি স্রেফ একটা সংখ্যা মাত্র। যাযাবরের মতো তারা আজ ফুটপাত আর পার্কের তাঁবুতে ঢুকছে। মেয়েদের ব্যক্তিগত জিনিস যেমন অন্তর্বাস, স্যানিটারি প্যাড এবং প্রসাধনী এর কিছুই আমার কাছে নেই। বিদেশের রঙিন স্বপ্ন দেখার আগে একবার এই মানুষগুলোর চোখের দিকে তাকিয়ে দেখুন। শুধুমাত্র অভাবের তাড়নায় নয়, বরং আবাসন সংকটের বলি হয়েও কারো কারো ঠিকানা আজ পরিত্যক্ত বাস, আর কেউ বা সন্তানদের নিয়ে প্রতি সপ্তাহে হোটেল বদলাচ্ছেন একটু আশ্রয়ের খোঁজে। আগে আমি মানুষকে ভিক্ষা দিতাম, আর আজ আমি নিজেই তাদের একজন। আমাদের চোখে স্বপ্নের এই দেশগুলোতে আজ মানুষের চেয়ে কুকুরের থাকার জায়গা বেশি। অসুস্থ শরীরে খোলা আকাশের নিচে রাত কাটানো আর অনিশ্চিত গন্তব্যে পা বাড়ানোই এখন হাজারো ব্রিটিশের নিয়তি। চিকিৎসকরা বলছে 40 বছর বয়সে আমি হুইল চেয়ারে চলে যাব, তবুও আমার কোনো থাকার জায়গা নেই। বিলাসিতার মোড়কে ঢাকা ইংল্যান্ডেরও রয়েছে এক অন্ধকার বাস্তবতা আর গৃহহীন মানুষদের বুক ফাটা হাহাকার আর্তনাদ। যুক্তরাজ্যের গৃহহীনদের সমষ্টিগতভাবে রাফ স্লিপার্স বলা হয় এবং আনুষ্ঠানিক হিসাব অনুযায়ী এই বিভাগে 3 লাখেরও বেশি মানুষ রয়েছে। এটি 5 বছর আগের সংখ্যার দ্বিগুণ। এই ব্যক্তিরা আফ্রিকা বা এশিয়ার শরণার্থী বা অভিবাসী নন, তারা স্বয়ং ইউনাইটেড কিংডমেরই নাগরিক। এখনকার গৃহহীনরা কেবল প্রাপ্তবয়স্ক বা মধ্যবয়স্ক পুরুষ নন, সম্প্রতি নারী এবং 16 থেকে 24 বছর বয়সীদের অনুপাত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তারা তরুণ, শক্তিশালী এবং সাধারণত ভালো শারীরিক অবস্থায় রয়েছে, তবুও তারা রাস্তায় ঘুরে বেড়ায় এবং ঘুমায়। শহরের বাণিজ্যিক এলাকায় অফিস ও দোকানপাটের মাঝে গাড়ি ও মানুষের চলাচলের পাশে তাঁবুগুলোকে এক অদ্ভুত বেমানান দেখায়। তবে এই তাঁবুগুলোই এই মানুষদের একমাত্র আশ্রয়। যারা খোলা জায়গায় ঘুমান তাদের বেশিরভাগেরই আশ্রয়ের জন্য কোনো তাঁবু পর্যন্ত নেই। পরিবর্তে তারা শহরের বিভিন্ন জনসমাগম স্থলে অবস্থান করে, যেমন ফুটপাত, পার্ক, বাস স্টপ, ব্রিজের নিচে এবং ভবনের কোণে। অনেকে সরকারি সাহায্য এবং দাতব্য সংস্থার উপর নির্ভর করে, আবার অন্যরা মাঝে মাঝে কাজ খুঁজে নেয়। কিছু গৃহহীন মানুষের চাকরি আছে, কিন্তু থাকার জায়গার খরচ মেটানোর মতো পর্যাপ্ত আয় না থাকায় তারা রাস্তায় ঘুমায়। বিপরীতে কিছু ভিক্ষুকের ঘর আছে, আবার কেউ কেউ একই সাথে ভিক্ষা করে এবং গৃহহীন। কিছু ভিক্ষুক এই পথটি বেছে নেয় অর্থ উপার্জনের সহজ উপায় হিসেবে। কেউ কেউ ভিক্ষা করেন কারণ তাদের চাকরি নেই, যেমন এই মেয়েটি। তার পায়ে একটি সমস্যা আছে, আর এ কারণে তাকে কেউ চাকরিতে নেয় না। আমি 6 সপ্তাহ ধরে হোমলেস। রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে আমার হাঁটুতে এবং মেরুদণ্ডে। ডাক্তার বলেছেন 40 বছর বয়সের মধ্যে আমি হুইল চেয়ারে থাকবো। আমি সপ্তাহে 12 পাউন্ড জোগাড় করতে পারি এখান থেকে, যা দিয়ে আমি খাবার কিনি। মেয়েদের দৈনন্দিন জীবনে আরও ব্যক্তিগত অনেক কিছুই দরকার হয়, যেমন অন্তর্বাস, স্যানিটারি প্যাড এবং প্রসাধনী এর কিছুই আমার কাছে নেই। আমার কাছে শুধু এই পোশাকটিই আছে, তাই আমি ওই সব জিনিস পাওয়ার জন্য চেষ্টা করছি। এটি ইংল্যান্ডের একদম শেষ প্রান্তে, কর্নওয়াল কাউন্টির রুয়ান মাইনর নামক একটি গ্রামে। এটি ইংল্যান্ডের শেষ প্রান্তের একটি গ্রাম। পর্যটকদের কাছে এটি স্বর্গ হলেও স্থানীয় মানুষের কাছে এটি এখন এক দুঃস্বপ্নের নাম, কারণ এখানে ঘর ভাড়া বা বাড়ি কেনা এখন সাধারণ মানুষের সাধ্যের বাইরে। অ্যান্থনি টেইলর নামের এই ব্যক্তি উপায় না পেয়ে পরিবার নিয়ে একটি পরিত্যক্ত স্কুল বাসে বসবাস করছেন। এটি আমাদের প্রাক্তন স্কুল বাস। আমরা এতে সামনের দরজা লাগিয়েছি। এটি আমাদের বেডরুম। টিভি, মেঝের নিচ দিয়ে হিটিং সিস্টেম কাজ করে। হ্যাঁ, এটি সেই বাস যেখানে আমরা থাকি। তার 5 সন্তান, সঙ্গী এমা এবং বোন হানা, যিনি সেরিব্রাল পালসি নামক রোগে আক্রান্ত। অ্যান্থনি টেইলর নিজেকে প্রতিটি মোড়ে বাধাগ্রস্ত অবস্থায় পেয়েছেন। পরিবারটি সামাজিক আবাসনের যোগ্য ছিল না, আবার হানার জটিল শারীরিক অবস্থার জন্য তারা উপযুক্ত কোনো ভাড়ার বাড়িও খুঁজে পায়নি। মানসিকভাবে এটি বেশ কষ্টের। আমি আমার পরিবার, আমার বাচ্চাদের সাথে সময় কাটাতে চাই এবং বোনের যত্ন নিতে চাই, কিন্তু আমি তা করতে পারছি না। আমি এখন দেউলিয়া হওয়ার পথে। আমার মায়ের উত্তরাধিকার থেকে পাওয়া মাত্র 2000 পাউন্ড অবশিষ্ট আছে, যা আমার এবং আমার বোনের ভবিষ্যতের স্থিতিশীলতার জন্য রাখা হয়েছিল। তিনি কর্নওয়াল কাউন্সিলকে একটি সমাধানের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু সরকারি পরিকল্পনার মার প্যাচে আটকা পড়ে মাসের পর মাস নরক যন্ত্রণার মধ্য দিয়ে যাওয়ার পর
তিনি দাবি করেন যে নিজের এবং পুরো পরিবারের জন্য দুটি বাস সংস্কার করা ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। 2026 সালের মধ্যে এই দেশে গৃহহীন মানুষের সংখ্যা 4 লক্ষ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এটা কল্পনার চেয়েও বেশি হতে পারে। তবে শকিং তথ্য হলো এখানকার গৃহহীনরা সবাই অলস বা ভিখারি নয়। প্রায় 30% গৃহহীন মানুষ আসলে নিয়মিত চাকরিজীবী। তারা দিন শেষে কোনো মাথা গোঁজার ঠাঁই না পেয়ে পার্কের বেঞ্চ, পাবলিক টয়লেট কিংবা অন্যের ড্রয়িং রুমের সোফায় রাত কাটায়, যাকে বলা হয় সোফা সার্ফিং। অবিশ্বাস্য এক বৈপরীত্যের দেশ এই ইংল্যান্ড। একদিকে 6 লক্ষেরও বেশি অট্টালিকা বর্তমানে এখন তালাবদ্ধ বা খালি পড়ে আছে, অন্যদিকে কয়েক লক্ষ মানুষের জন্য স্রেফ এক চিলতে ঘরও নেই। ব্রিটিশ সরকার স্থায়ী আবাসন না বানিয়ে প্রতি বছর প্রায় 1.7 বিলিয়ন পাউন্ড খরচ করছে হোটেল মালিকদের পকেট ভরাতে, যার ফলে ড্যানিয়েলের মতো অসহায় মায়েরা যাযাবরের মতো এক হোটেল থেকে অন্য হোটেলে সন্তানদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ড্যানিয়েল 33 বছর বয়সী এক মা। তার 3টি ছোট সন্তান, 7 বছরের ক্যালাম, 4 বছরের হারপার আর মাত্র 2 বছর ছুঁই ছুঁই ছোট্ট ক্যামেরন। গত 1 বছরে এই পরিবারটিকে 4 বার তাদের আস্তানা বদলাতে হয়েছে। একসময় পশ্চিম লন্ডনের একটনে তাদের সাজানো একটি সংসার ছিল। ঠিক এই জায়গাটিতেই আমি আগে থাকতাম। আমার সুন্দর একটা জীবন ছিল। টানা 4 বছর সেই বাড়িতে থাকার পর হঠাৎ একদিন ড্যানিয়েল উচ্ছেদ হন। বাড়িওয়ালা সম্পত্তিটি বিক্রি করে দিতে চেয়েছিলেন। নিরুপায় হয়ে ড্যানিয়েল কাউন্সিলরের কাছে আশ্রয় আবেদন করেন, কিন্তু স্থায়ী কোনো ঘরের বদলে তাকে পাঠিয়ে দেওয়া হয় একটি হোটেলে। যখন হোটেলে পৌঁছালাম, সেখানে থাকার মতো ন্যূনতম সুযোগ সুবিধাটুকু ছিল না। ওই ট্রাভেল লজগুলোতে যা থাকে, স্রেফ একটা কেটলি, ব্যাস সেটুকুই ছিল আমাদের সম্বল। মাত্র 5 দিন পরেই তাকে সরিয়ে নেওয়া হলো অন্য আরেকটি হোটেলে। এবার পুরো পরিবারকে ঠাসাঠাসি করে থাকতে হচ্ছে স্রেফ একটি ঘরে। ছোট ছোট বাচ্চাগুলো বুঝতেই পারছে না আসলে কি ঘটছে। ড্যানিয়েলের নতুন আস্তানাটি ছিল তাদের পুরনো এলাকা এবং বড় ছেলে ক্যালামের স্কুল থেকে কয়েক মাইল দূরে। প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য তাদের সেই ভোর 5:30টায় ঘুম থেকে উঠতে হতো। মা, আমরা আবার চলে যাচ্ছি কেন? কারণ আমাদের নতুন একটা হোটেল খুঁজতে হবে সোনামণি। কেন? ড্যানিয়েলকে আবার ঘর ছাড়ার নোটিশ দেওয়া হলো, কিন্তু এবার তিনি জানতেনও না তাদের গন্তব্য কোথায়। খুব অল্প সময় নোটিশেই তাকে বের করে দেওয়া হলো, অথচ যাওয়ার কোনো জায়গাই নেই। সে এখনো জানে না তার বাচ্চাদের নিয়ে সে কোথায় ঘুমাবে। দোকানের দেয়ালে হেলান দিয়ে থাকা বা ফুটপাতে কুঁকড়ে শুয়ে থাকা গৃহহীনদের দৃশ্য প্রশ্ন জাগায়, তারা এখানে কিভাবে এলো এবং কিভাবে তাদের সাহায্য করা যায়। আমি যখন 18 বছর বয়সের ছিলাম, তখন গৃহহীন হয়েছিলাম। কারণ আমি 17 বছর বয়সে কার্ডিফে এসেছিলাম নর্থ ওয়েস্ট ইংল্যান্ড থেকে আমার মায়ের সাথে থাকতে। আমার 18তম জন্মদিনে আমার মা আমার সৎ বাবার সাথে একটি সহিংস সম্পর্কে ছিলেন এবং মূলত সৎ বাবাকে বের করে দেওয়ার বদলে তিনি আমাকেই বের করে দিয়েছিলেন। তাই মূলত আমি রাস্তায় গৃহহীন হয়ে পড়েছিলাম। ব্যক্তির অতীত ইতিহাস এবং ব্যক্তিত্ব অবশ্যই একটি বড় ভূমিকা পালন করতে পারে। আমরা যেসব গৃহহীন মানুষের দেখা পাই তাদের অধিকাংশই পুরুষ, কারণ রাস্তায় থাকা নারীদের জন্য বেশ ঝুঁকির। তা সত্ত্বেও গৃহহীন নারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। যখন আমি গৃহহীন থাকি তখন আমি নিজেকে মুক্ত মনে করি। যখন আমি আমার পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করি এবং ওই ফ্ল্যাট ছেড়ে চলে আসি, মনে হয়েছিল যেন একটা বিশাল ওজন নেমে গেছে এবং আমি মুক্ত। কোনো দিন নিজের জিনিসপত্র গুছিয়ে যেখানে ইচ্ছা চলে যাওয়াটা ভালো লাগে। কোনো দায় নেই, কোনো বোঝা নেই, কেবল আমি আর এইটুকুই। রাস্তা থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে আরেকটি বাধা হলো ব্যক্তিগত জীবনের কিছু ভুল পথ বা জটিল অভ্যাস। আমি আগে একটি ভুল পথে ছিলাম, তবে এখন আমি বিশেষ চিকিৎসা ব্যবস্থার মধ্যে আছি। আজ আমি সেই অন্ধকার জীবন থেকে মুক্ত। মানুষের তাকানোর ভঙ্গিটা সত্যি, তারা এমনভাবে তাকায় যেন আমরা খুব নিচু কিছু, কিন্তু আমরা তা নই। দিন শেষে আমরা সবাই মানুষ। দুঃখিত যে আমাদের ফিরে যাওয়ার মতো ঘর নেই এবং এই ধরনের সমস্যা আছে। হ্যাঁ, রাস্তায় কিছু আসক্ত মানুষ আছে, কিন্তু আমরা সবাই এক নই। আমি আমার জীবনে কখনো আসক্তির পথে যাইনি। ওদিকে ড্যানিয়েল এখনো তার সন্তানদের নিয়ে ঘুরছে। সে জানে না রাত কোথায় কাটাবে।
আমি নিরুপায় হয়ে বাচ্চাদের নিয়ে টেস্কো ক্যাফেতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম। বারবার হাউজিং অফিসারকে ফোন দিতাম, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া পেতাম না। বাচ্চাদের ক্ষুধার্ত মুখগুলোর দিকে তাকিয়ে নিজেকে খুব অপরাধী মনে হতো। অবশেষে একটা ফোন এলো, জানানো হলো তাদের থাকার জন্য একটি বাড়িতে জায়গা হয়েছে। কিন্তু সেখানে গিয়ে ড্যানিয়েল বুঝতে পারলেন এটি একটি HMO, অর্থাৎ যেখানে একটি বড় বাড়িতে অনেক পরিবার একসাথে থাকে। 5 বেডরুমের সেই বাড়িটি ছিল ভীষণ কোলাহলপূর্ণ। আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। বাড়িটা সারাক্ষণ মানুষের শব্দে গমগম করত। সবাই আলাদা আলাদা সময়ে কাজ করে, তাই আমাদের সারাক্ষণ খুব চুপচাপ থাকতে হতো, যেন অন্যদের সমস্যা না হয়। মনে হতো আমরা সারাক্ষণ ডিমের খোসার উপর দিয়ে হাঁটছি। বাথরুম থেকে রান্নাঘর সবকিছুই সবার সাথে শেয়ার করতে হতো। নিজের বলতে কোনো ব্যক্তিগত গোপনীয়তার বালাই ছিল না সেখানে। হোটেল বা এই ধরনের স্থায়ী আবাসনগুলো আসলে দীর্ঘ সময় থাকার জন্য নয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই HMO থেকেও তাদের চলে যেতে বলা হলো মাত্র 2 দিনের নোটিশে। প্রথমে বলা হলো তাদের ক্রয়ডনে পাঠানো হবে, কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে তাদের পাঠিয়ে দেওয়া হলো লন্ডনের একদম বাইরে। ড্যানিয়েল তখন পুরোপুরি ভেঙে পড়েছিলেন। ছোট ছোট বাচ্চা নিয়ে বারবার প্যাকিং করা আর অজানার উদ্দেশ্যে পাড়ি দেওয়াটা ছিল অবর্ণনীয় মানসিক যন্ত্রণার। যুক্তরাজ্যে এইভাবেই চলেছে হাজারো ড্যানিয়েলের জীবন। এই সোলো হাউসগুলো হলো মডিউলার ইউনিট, যা কর্নওয়াল কাউন্সিল বর্তমানে আবাসন সমস্যা মেটানোর জন্য সংগ্রহ করেছে। এগুলো সম্পূর্ণ আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ঘর, যেখানে একজন একক ব্যক্তি কিছু সময়ের জন্য থাকতে পারেন, যতক্ষণ না তিনি নিজের পায়ে দাঁড়িয়ে স্থায়ী কোনো আবাসন খুঁজে পাচ্ছেন। কাউন্সিলের মূল অফিসের বাইরে কেবল পড়ে থাকা মানুষরাই ঘুমায় না। কর্নওয়ালে বাসে থাকা মানুষের সংখ্যা আপনার ভাবনার চেয়েও বেশি। যখন আমরা কর্নওয়ালের গৃহহীনদের ব্যক্তিগত গল্প শুনছিলাম, ঠিক সেই সপ্তাহে ওয়েস্টমিনিস্টারে গৃহহীনতাকে অপরাধ হিসেবে গণ্য করার বিষয়ে আলোচনা চলছিল। যারা রাস্তায় ঘুমানোর মাধ্যমে অন্যদের বিরক্তি সৃষ্টি করে, তাদের জন্য জরিমানা বা জেলদণ্ড দেওয়ার কথা বিবেচনা করছে সরকার। আমি মনে করি আমাদের সরকার ভুল পথে হাঁটছে। আমি খুব ব্যথিত যে তারা এটি পেছনের দরজা দিয়ে করার চেষ্টা করছে, কারণ যাদের সাহায্যের প্রয়োজন তাদের জন্য পর্যাপ্ত কোনো সেবা বা আবাসন নেই। যেখানে মানুষের যাওয়ার কোনো জায়গা নেই, সেখানে গৃহহীনতাকে কিভাবে বেআইনি করা যায়, এটি অগ্রহণযোগ্য। মানুষ সাধারণত ইচ্ছা করে রাস্তায় থাকে না, তাদের জীবন খুব জটিল সমস্যার মধ্য দিয়ে যায়। রাস্তায় একটি বেগুনি রঙের ডাবল ডেকার বাস ধীরে ধীরে চলছে। এই যানবাহনটি শহরের সাধারণ বাসের মতো নয়, কারণ এটি বিশেষভাবে গৃহহীনদের সেবা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। পর্যাপ্ত জরুরি আবাসনের অভাব ছাড়াও অনেক গৃহহীন মানুষ অন্যদের সাথে শেয়ার করা আশ্রয়ে থাকার চেয়ে রাস্তার ধারে খাবার খেয়ে জীবন কাটাতে ইচ্ছুক। শেল্টারে থাকার নির্দিষ্ট নিয়ম কানুন আছে, যেমন প্রবেশ এবং বের হওয়ার নির্দিষ্ট সময়, যাতে অন্যদের অসুবিধা না হয়। অনেকে এই জীবন পছন্দ করেন না এবং বাইরে মুক্তভাবে থাকতে চান। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন কিছু ব্যক্তিগত জটিল সমস্যা বা বদ অভ্যাসের বিষয় থাকে, তারা আশ্রয় কেন্দ্রগুলো এড়িয়ে চলে, কারণ সেখানে কড়া নিয়ম থাকে। বিপুল সংখ্যক মানুষ ব্যক্তিগত জীবনের মানসিক ধকল এবং আসক্তির সমস্যার কারণে পরিবারের উপর চাপ সৃষ্টি করে। কখনো কখনো পরিবার এগুলো সামলাতে পারে না, এবং পরিবার যখন দেখে এটি পুরো পরিবারকে ক্ষতিগ্রস্ত করছে, তখন তারা তাদের সদস্যকে বের করে দিতে বাধ্য হয়। যখন গৃহহীনরা শেল্টারে সাহায্য চাইতে আসে না, এই পার্পল বাসটি একটি ভ্রাম্যমাণ সহায়তা সেবা প্রদান করে। আমরা তাদের সাহায্য করার জন্য একটি সহজ পদ্ধতি অনুসরণ করি। আমরা তাদের প্রয়োজন শুনি এবং প্রাথমিকভাবে যা প্রয়োজন তা মেটানোর চেষ্টা করি। এরপর থেকে তারা নিজেরাই সিদ্ধান্ত নেয় তারা কি করবে। খাবারের পাশাপাশি বাসের ভেতরটা একটি ছোট লাউঞ্জ বা ওয়েটিং রুমের মতো সাজানো হয়েছে, যেখানে তারা বিশ্রাম নিতে পারে। এমনকি এখানে কাপড় ধোয়ার জন্য একটি ওয়াশিং মেশিনও আছে। যখন বাসটি পার্ক করা থাকে, স্বেচ্ছাসেবীরা নাস্তা তৈরি করেন। যখন মানুষ খাবারের জন্য অপেক্ষা করে, কর্মীরা তাদের সাথে কথা বলে আস্থা তৈরির চেষ্টা করেন, যা ভবিষ্যতে আরও সহায়তার পথ খুলে দেয়। ইংল্যান্ডে গৃহহীনতার সমস্যা দিন দিন মারাত্মক হচ্ছে।
লন্ডনের মতো শহরে রিয়েল এস্টেটের দাম বাড়লেও সাধারণ মানুষের আয় এবং সামাজিক কল্যাণ সুবিধা সেই অনুযায়ী বাড়েনি। আমাদের দেশের অনেক মানুষ মনে করেন বিদেশের মাটিতে পা রাখলেই বুঝি জীবন ধন্য হয়ে যাবে। নির্দিষ্ট পরিকল্পনা ও দক্ষতা ছাড়া গেলে আপনাকেও বিপদে পড়তে হতে পারে। যেখানে উন্নত দেশের নাগরিকরাই আজ মাথা গোঁজার ঠাঁই না পেয়ে বাসের ভেতর কিংবা হোটেলের এক চিলতে ঘরে যাযাবরের মতো দিন কাটাচ্ছে, সেখানে বাস্তবতা কতটা নির্মম হতে পারে একবার ধারণা করুন। লন্ডনের আকাশ ছোঁয়া অট্টালিকার নিচে লুকিয়ে আছে হাজারো মানুষের দীর্ঘশ্বাস আর শিশুদের হারানো শৈশবের গল্প।